বাবা, আমি টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করি। না বাবা, আমরা সবাই এখানে বসে ব্রেকফাস্ট করছি না, তুইও বসে এখানে করবি। কথা জেদ ধরে বলল। কিন্তু বাবা, এখানে বসে ব্রেকফাস্ট করতে আমার বোর লাগে, একটু টিভি দেখি প্লিজ। মেয়েটা দিন দিন একটু একটু করে টিভির আসক্ত হয়ে যাচ্ছে। আশাদের উচিত নয় তাকে এই মুহূর্তে টিভি দেখতে যেতে দেওয়া, তবুও মেয়েকে কি করে না বলতে হয় সে শেখেনি নিজের কাছে, তাই নিজেই ব্যর্থ হয়ে বলল। আচ্ছা যা। সঙ্গে সঙ্গে কথার মুখে হাসি ফুটে উঠল। এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, থ্যাংক ইউ বাবা। কথা দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। একজন স্টাফ এসে তার ব্রেকফাস্টের প্লেট নিয়ে গেল। অরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, কিভাবে যে ওর এই টিভির অ্যাডিকশনটা শেষ করি আমি। আরশাদ কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, এক কাজ করি, চলো বাসা থেকে সব টিভিগুলো তুলে ফেলি। এটা একটা সমাধান হলো? এটাই বেশ সমাধান। ওরা হাজারবার রিকোয়েস্ট করে তো কথাকে টিভি থেকে দূরে রাখা যায় না। আরশাদের তৈরি করা স্যান্ডউইচে কামড় দিতে সুস্বাদের তীব্রতায় চোখ বন্ধ করলো ওরা। সুপারস্টার আরশাদ হকের অভিনয়ে মুগ্ধ তো সবাই হয়, কয়জন সুযোগ পেয়ে তার স্যান্ডউইচ খেয়ে মুগ্ধ হবার। নিজেকে আরেক দফা ভাগ্যবতী মনে হলো ওরার। আরশাদ আগ্রহ নিয়ে বলল, কেমন হয়েছে? ওরা উৎফুল্ল গলায় বলল, বেস্ট। আরশাদ খানিক হেসে চুমুক দিল কফির কাপে। ওরা শুকনো গলায় বলল, তোমার কফি দেখে খুব লোভ লাগছে। আরশাদ মজার ছলে বলল, এত লোভী হওয়া ভালো না। ওরা প্রেগন্যান্সির শুরু থেকে চা কফি জাতীয় জিনিসপত্র একেবারেই নিষিদ্ধ ওরার জন্য। ক্যাফেন বাবুর বিকাশে বাধা দেয়, যদিও ডক্টর প্রথম 3 মাস চা কফি থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু আরশাদ নিজের নিয়মে সে 3 মাসকে 9 মাসে পরিণত করেছে। ওরা উদ্গ্রীব কণ্ঠে বলল, এক চুমুক খেতে দাও না। আরশাদ বাঁকা হাসি হেসে বলল, কটা ভাত দিয়ে চাইলে দিতে পারতাম। প্রথমে কথাটার মানে বুঝতে পারল না ওরা, যখন বুঝতে পারল তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। নিচু স্বরে বলে উঠল। অসভ্য। আরশাদ হাসি মুখে ওরাকে আশ্বাস দিয়ে বলল, বাবুকে একবার পৃথিবীতে আসতে দাও, তারপর তোমাকে আস্ত একটা কফির ফ্যাক্টরিতে নিয়ে যাব, তখন যত খুশি কফি খেও, কিন্তু এখন না প্লিজ। ওরা হুমকির স্বরে বলল, আমি কিন্তু সিরিয়াসলি নিলাম, সত্যি সত্যি কফি ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে কিন্তু আমায়। সত্যি নিয়ে যাব। আমাকে কখনো দেখেছো ঠাট্টা করতে? স্যান্ডউইচ শেষ করে ফ্রুট সালাদে মনোযোগ দিল ওরা। খেতে গিয়ে অসাবধানতা বশত কাঁটা চামচটা সরাসরি এসে পড়ল ওরার হাতের উপর। ব্যথা একটুও লাগেনি, তবে আরশাদের চোখে মুখে নিমিষেই ধরা দিল একরাশ উদ্বেগ। আরশাদ ব্যস্ত গলায় বলল, সাবধানে। ওরা ব্যথা পেয়েছো? না। আরশাদ উদ্বিগ্ন কণ্ঠে বলল। দাও, আমি খাইয়ে দিই। অরার সালাদের বোল নিজের দিকে নিয়ে যত্ন করে তাকে খাইয়ে দিচ্ছে আরশাদ। ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল ওরা। কতটা যত্ন করে আরশাদ তাকে। ওরাও কি পারে ঠিকমতো তাকে যত্ন করতে? অতীতে পাওয়া একটা আঘাতের জন্য ছেলেটা আজও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। ওরা কি পারে না নিমিষে কোনো এক জাদুর বলে তার সকল কষ্টগুলোকে দূর করে দিতে, তার মনটার যত্ন নিতে? ওরা অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আরশাদ, হুম। ওরা অন্যরকম গলায় বলল, অনেক ভালোবাসো না আমায়? আরশাদ সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে বলল, নিজের থেকেও বেশি। নিজের থেকে বেশি তো হবেই, নিজেকে তো এক ফোঁটাও ভালোবাসো না। মানে? ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমাদের জীবনে এমন কিছু সমস্যা থাকে যার সমাধান আমরা নিজেরা ছাড়া আর কেউ করতে পারে না। তোমার জীবনে যতগুলো সমস্যা আছে সবগুলোর জন্যও তুমি নিজেকেই দোষারোপ করেছো, এজন্যই ট্রমা তোমায় আক্রমণ করেছে। চুপ করে রইল আরশাদ। অরার কথাগুলো আবারও তাকে মনে করিয়ে দিল অতীতের এই ট্রমার কারণে কি ভয়ানক কষ্ট সে দিয়ে ফেলেছিল অরাকে। অরা তাকে ক্ষমা করে দিলেও সে নিজে এখনো ক্ষমা করতে পারেনি নিজেকে। চেষ্টা করছে, কখনো পারছে কখনো পারছে না। আরশাদকে হঠাৎ অন্যমনস্ক হতে দেখে ধক করে কেঁপে উঠল অরার বুকটা। শক্ত করে নিজের দুহাত দিয়ে চেপে ধরল আরশাদের ডান হাতটা। অরা কোমল স্বরে বলল, আরশাদ, আমি আছি তোমার সাথে, সব সময় তোমার সাপোর্ট করার জন্য, যে কোনো কঠিন সময় তোমায় ভরসা দেওয়ার জন্য। কিন্তু তোমার ভেতরের সমস্যাগুলোকে একেবারে শেষ তো আর আমি করে দিতে পারবো না আরশাদ। এটা তোমাকেই করে নিতে হবে। নিজেকে বোঝাতে হবে যা হয়েছে তার জন্য তোমার কোনো দোষ নেই। তোমায় বুঝতে শিখতে হবে কোনটা অতীত আর কোনটা বর্তমান। আর বিশ্বাস করো আরশাদ, বর্তমানে কেউ তোমায় আঘাত দিতে পারবে না, আমি অন্তত সেটা হতে দিব না। আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো গলায় বলল, আমি একেবারে পারফেক্ট নই ওরা। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মাই ফলস। আরশাদের কপালের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিতে দিতে ওরা মিষ্টি একটা হাসি হেসে বলল, ইউ আর পারফেক্ট। ওরা
কখনো আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার কথাটা বলার সময় রীতিমতো কাঁপছিল আরশাদের কণ্ঠস্বর। যেন অরা তাকে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনা করলেও অতল গহ্বরে তলিয়ে যাবে সে। অরা জোর গলায় বলল, ধুর বোকা, কোথায় যাব? মনে নেই সিলেটে আমাদের বিয়ের অনুষ্ঠানের আগের দিন তোমায় কি কথা দিয়েছিলাম? আরশাদ ভীত গলায় বলল, মনে আছে তো, তবুও ভয় হয়। এত ভয়ের কোনো প্রয়োজন নেই তো আরশাদ, আমি সব সময় তোমার কাছেই থাকবো। জন্মদিন উপলক্ষে আরশাদের কাছ থেকে নীল রঙের একটা শাড়ি পেয়েছে ওরা। গাঢ় নীলের উপরে সাদা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। শাড়িতে ওরা আরশাদের সব থেকে প্রিয় দৃশ্য। আগে প্রায়ই শাড়ি পরা হতো, কনসেপ্ট করার পর থেকে নিজেকে সামলানোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শাড়ি সামলানোর মতো শক্তি আর অবশিষ্ট থাকে না। বহুদিন পর আজ আবারও শাড়ি পরেছে ওরা। কুচিগুলো ঠিক করতে গিয়ে ওরার মনে পড়লো তার তো ঝুঁকে কোনো কাজ করা বারণ। না, ঝুঁকে কুচি ঠিক করা সম্ভব হচ্ছে না। আরশাদ পাশে লাইব্রেরিতে ল্যাপটপ নিয়ে কি যেন করছে। ওরা তাকে কল দিয়ে বলল, আরশাদ একটু ঘরে আসো তো। মুহূর্তে ঘরে আগমন ঘটল আরশাদের। শাড়িটা এখনো ঠিকভাবে পরতে পারেনি ওরা। পুরো শাড়িটা এলোমেলোভাবে লেপ্টে আছে তার শরীরে। ওরা কুচি নিয়ে এতটাই ব্যস্ত যে আঁচলটা যে ক্রমশ বুক থেকে সরে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। এই এতটুকু দৃশ্যই আরশাদের ভেতরটাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। বিদ্যুৎ খেলে গেল তার সমস্ত শরীরে। স্বাভাবিক এই চিন্তা ভাবনার পর্যায়ে রইল না মস্তিষ্ক। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল অরার দিকে। ওরা ব্যস্ত গলায় বলল, আরশাদ, কুচিটা একটু ধরে দিবে? ধীর গতিতে ছোট ছোট পা ফেলে আরশাদ এগিয়ে গেল অরার দিকে। তার চোখে মুখে ঘোরের ছাপ। অস্পষ্ট গলায় আরশাদ বলল, অবশ্যই। যত্ন নিয়ে কুচিগুলো ঠিক করে দিল আরশাদ। অরাকে কিছুই করতে হলো না। কুচি ঠিক করা শেষে নিজ দায়িত্ব সেগুলো গুজে দিল আরশাদ। গুজে দেওয়ার সময় তার আড়ষ্ট হাতের ছোঁয়া লাগে অরার উন্মুক্ত মসৃণ কোমরে। এতটুকু স্পর্শেই তরঙ্গের ন্যায় কেঁপে উঠল অরা। কাপা কাপা গলাতেই বলল, থ্যাংক ইউ। আরশাদ তো এখনো ঘোরের মধ্যেই আছে। সামান্য ধন্যবাদ দিয়ে তার পোষাবে না। এই মুহূর্তে অরার কাছ থেকে আরো অনেক বেশি কিছু চাই তার। আচমকা অরার খোপা করে রাখা চুলগুলোর বাঁধন মুক্ত করে ফেলল আরশাদ। বাঁধনহারা হয়ে চুলগুলো তার ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে। অরার মুখের সামনে এসে পড়া চুলগুলো সরিয়ে দিতে দিতে আরশাদ নেশালো কণ্ঠে বলল, এত সুন্দর চুলগুলো বেঁধে রাখা কোনো তুমি? অরা কিছু বুঝে ওঠার আগেই একটানে তাকে বুকের সাথে মিশিয়ে নিল আরশাদ। দুজনার নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শিহরণে শিহরণে পাগল হয়ে আরশাদের টি শার্ট খামচে ধরল ওরা। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না বেচারি। আর এদিকে আরশাদের চোখ দুটো আবদ্ধ অরার ঠোঁটের দিকে। পৃথিবীর কোনো দিকেই আর খেয়াল নেই তার। এদিকে অরার মনে পড়ল দরজাটা লক করা হয়নি। বাড়ি ভর্তি স্টাফ। দিনের এই সময়টায় পুরো বাড়ির ক্লিনিং চলে। যে কেউ যখন তখন যে কোনো ঘরে ঢুকে পড়ে। অরা ভীত ভঙ্গিতে বলল, আরশাদ, অরার ঠোঁটে আঙ্গুল রেখে আরশাদ প্রায় ফিসফিস করে বলল, হুশ, একদম ডিস্টার্ব করবে না আমাকে। অরা আর কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিল আরশাদ। অরার মাঝে ডুবে নিজেকে হারিয়ে ফেলতে চাইছে সে। অরা তৎক্ষণাৎ সরে এসে আতঙ্কগ্রস্ত গলায় বলল, কি করছো? দরজাটা লক করা নেই, বাড়িতে স্টাফ, যে কেউ চলে আসতে পারে। এমন ভয়ঙ্কর মুহূর্তে বাধাপ্রাপ্ত হলে যে কারোরই বিরক্তিতে গা জ্বলে যাওয়ার কথা। আরশাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। ভ্রু কুচকে সে বলল, তাতে কি হয়েছে? এমন কথা শুনে অরা বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে বলল, কি হয়েছে মানে? ছাড়ো আমায় আরশাদ। অরাকে ছেড়ে দিয়ে আরশাদ বিরক্ত ভঙ্গিতে বলল, উফ, খুব বিরক্ত করো তুমি। দরজার দিকে পা বাড়ালো আরশাদ। অরা একবার ভাবলো হয়তো রাগ করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু না। লকের পাসওয়ার্ড অ্যাক্টিভেট করে আবারও অরার দিকে এগিয়ে আসছে সে। ঠোঁট জুড়ে খেলা করছে দুষ্টুমিময় হাসি। অরার খুব কাছাকাছি গিয়ে তার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে বলল, এবার কোন অজুহাতে আটকাবে আমাকে? লজ্জায় চুপসে গেল অরা। আরশাদের চোখে পরিষ্কার নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে সে। আর কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না সে। বাঁচাতে চায়ও না। হারিয়ে যেতে চায় আরশাদের ভালোবাসার মাঝে। অরাকে এক টানে বিছানায় ফেলে দিল আরশাদ। নরম তুলতুলে বিছানা হওয়ায় একদমই ব্যথা পেল না অরা। আরশাদ তার উপরে এসে আচমকা মুখ ডুবিয়ে দিল তার ঘাড়ে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যেন অরা চোখের পলক ফেলার আগেই সে বন্দী হয়ে গেল আরশাদের কাছে। আরশাদের ওই চোখ দুটোর মাঝে খেলা করছে এক সমুদ্র সমান ভালোবাসা। তীব্র লজ্জা আঁকড়ে ধরেছে অরাকে। সে চাইছে চোখ ফিরিয়ে নিতে, কিছুতেই পারছে না। চুম্বকের মতো আকর্ষণ করছে ওই চোখ দুটো। আরশাদ ফিসফিস করে গাঢ় স্বরে বলল, এত ভালোবাসি কেন তোমাকে বলো তো? জাদু করেছো আমাকে?
অরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। কিছু কিছু ভালোবাসি কেবল বলার জন্যেই বলা হয়, আর কিছু ভালোবাসি প্রয়োজনে বলা। আরশাদকে দেখে মনে হচ্ছে এই ভালোবাসিটা বলার প্রয়োজন এতক্ষণ মরে যাচ্ছিল। অরা কিছু বলতে যাচ্ছিল, তবে সেই সুযোগ আর তাকে দিল না আরশাদ। আবারও অরার ঠোঁটে মিশিয়ে দিল তার শীতল ঠোঁট। এবার আর কোনো অজুহাত নেই অরার সরে আসার। অরা সরে আসতেও চায় না, আজীবন এভাবেই হারিয়ে যেতে চায় আরশাদের মাঝে। দুজনে কতটা সময় এভাবে ছিল তার হিসাব কারো কাছেই নেই। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে মোহনীয় এক জগৎ থেকে বেরিয়ে এলো দুজন। বাবা! দরজার বাইরে থেকে শোনা গেল কথার অস্পষ্ট কণ্ঠস্বর। তৎক্ষণাৎ অরাকে ছেড়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালো আরশাদ। অরা উঠে বসে গুছিয়ে নিল নিজেকে। দরজা খুলতে এই কথা বিরক্তির সুরে বলল, বাবা, আমার সব লেগো পিসগুলো খুলে গেছে। আরশাদ কম্পিত স্বরে বলল, চলো, আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। কথার পিছু পিছু ঘর থেকে বের হওয়ার সময় অরার দিকে দুষ্টুমি ভরা দৃষ্টি নিক্ষেপ করে গেল আরশাদ, যে দৃষ্টি বেচারির ভেতরটাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। অরার জন্মদিনটা আরশাদের পরিকল্পনা মোতাবেকই কাটলো। আজকের এই দিনটাকে বিশেষভাবে সাজিয়েছে আরশাদ। তবে অরার উপলব্ধি হলো ভিন্ন কিছু। সে আজ উপলব্ধি করলো শুধু আজকের দিনটাই নয়, আরশাদ আশেপাশে থাকলে তার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই বিশেষ হয়ে ওঠে। 2 মাস পর গভীর মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আরশাদ। বিরক্তিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে তার। স্ক্রিনে ভেসে উঠেছে তার পরবর্তী দিনগুলোর শিডিউল। আগামী সপ্তাহের পুরোটাই তাকে কাটাতে হবে বিজ্ঞাপনের শুটিং করে। তারপরের সপ্তাহ ডাবিং আর কয়েকটা ইন্টারভিউয়ের মাধ্যমে কাটাতে হবে। তারপরের সপ্তাহে আরও কতগুলো ইন্টারভিউ আর বিজ্ঞাপনের শুটিং। সিনেমার কোনো শুটিং এই মাসে আরশাদ রাখেনি, কারণ সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমা দিগন্ত শুটিং। ভক্তদের মাঝে এই সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই, কারণ এই প্রথমবারের মতো আরশাদকে দেখা যাবে একজন ডক্টরের চরিত্রে, তাও আবার যেমন তেমন ডক্টর নয়, একজন সাইকিয়াট্রিস্ট রূপে। তার কাছে এমন একটা মেয়ের চিকিৎসার জন্য আসে যে কিনা দাবি করে তার বাবা মায়ের খুনের জন্য দায়ী সে নিজে। অথচ তার বাবা মা যখন খুন হয় তখন তার বয়স মাত্র 8 বছর, আর যে তাদের খুন করেছে তারাও সাজা পেয়ে গেছে। তবে এই মেয়েটা যেমন দৃঢ়ভাবে প্রমাণসহ দাবি করছে খুনটা সেই করেছে, তার দাবিকে একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। পুলিশ নিতান্তই পাগলের প্রলাপ ভেবে এই মেয়েটার দাবিগুলো অগ্রাহ্য করে যায়। নিতান্তই কৌতূহলের বশে রহস্যের উদ্ঘাটন করতে নেমে পড়ে মেয়েটার ডক্টর আরশাদ। আমাদের দেশের এমন গল্প নির্ভর সিনেমা তৈরি করা বেশ ঝুঁকিপূর্ণ। এদেশের মানুষ কমার্শিয়াল সিনেমা দেখে অভ্যস্ত, যা হয় রোমান্টিক, না হয় অ্যাকশন ধর্মী হবে। ক্যারিয়ারের শুরুর দিকে প্রচুর রোমান্টিক সিনেমায় অভিনয় করেছে আরশাদ। অ্যাকশনধর্মী সিনেমায়ও নেহাত কম করেনি, যদিও সেই শুরু থেকেই তার মনে প্রবল ইচ্ছা ছিল ভিন্ন ভিন্ন গল্প নির্ভর সিনেমায় অভিনয় করার। এদেশের প্রযোজকরা গল্প নির্ভর সিনেমায় বিনিয়োগ করার সাহস করে উঠতে পারে না, তাই আরশাদের অভিনয় করাও হয়ে ওঠেনি। কে ফিল্ম শুরু করার পর আরশাদ নিজে প্রযোজক হিসেবে গল্প নির্ভর সিনেমায় বিনিয়োগের সাহস করে উঠতে পেরেছে। গত 3 বছর ধরে চমৎকার সব গল্প নিয়ে কাজ করছে সে। ক্রাইম থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, সোশ্যাল ইস্যু সিনেমায় বিনিয়োগ করেছে সে। দর্শকের সাড়াও পাচ্ছে অভূতপূর্ব। শিডিউলের দিকে আরেক দফা চোখ বুলিয়ে নিল আরশাদ। সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। এর আগে তার প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। আমাদের দেশের বেশিরভাগ অভিনেতারা শুটিংয়ের আগে প্রস্তুতি তো দূরের কথা, স্ক্রিপ্টটাও ভালোভাবে পড়ে দেখে কিনা সন্দেহ। তবে অন্যান্য অভিনেতাদের মতো সুপারস্টার আরশাদ হক নয়। কাজের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস সে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রত্যেকটা দৃশ্যের জন্য পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজন তার। গাড়ি চলছে বাড়ির পথে। আজ সারাটা দিন শুটিংয়ে কাটিয়েছে আরশাদ। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। মনে হচ্ছে বাড়িতে পা রাখা মাত্রই বিছানায় তলিয়ে যাবে সে। বিরক্তি নিয়ে অয়নকে ফোন করলো আরশাদ। 3 বছর ধরে ছেলেটা তার ম্যানেজার হিসেবে কাজ করছে, অথচ এখনো আরশাদের সুবিধা মতো শিডিউল তৈরি করতে শিখল না। ওরা যখন তার ম্যানেজার ছিল তখন এসব ঝামেলার সম্মুখীন হতে হতো না। মাঝে মাঝে তো ইচ্ছে হয় ওরার কাছে গিয়ে বলতে, এই শোনো, তুমি সব কাজ ছেড়ে আবার আমার ম্যানেজার হয়ে যাও। অয়ন ফোনটা রিসিভ করতেই আরশাদ ধমকের সুরে বলল, এই শিডিউল বানাও আয়ান, তোমাকে বলেছিলাম না শেষ সপ্তাহটা ফাঁকা রাখতে। অয়ন ঘাবড়ে গিয়ে বলল, আমি দেখছি স্যার। ফোনটা রেখে গাড়ির সিটের সঙ্গে হেলান দিয়ে চোখ বুজে ফেলল আরশাদ। কাজের আধিক্য নিয়ে কখনোই অভিযোগ করে না সে, তবে আজ বহুদিন পর এমন ক্লান্ত লাগছে। বাড়িতে পা রাখতেই বসার ঘর থেকে টিভির আওয়াজ ভেসে এলো। সিসিমপুরের হালুমের কণ্ঠস্বর ভেসে আসছে কানে। আনমনে এক চিলতে হাসি ফুটে উঠল আরশাদের ঠোঁটের কোণে। এতদিন কার্টুন দেখার মতো মানুষ একজনই ছিল এ বাড়িতে কথা। তবে এখন বাজছে রাত 12টা। এত রাত অবধি তার জেগে থাকার কথা নয়। তার মানে কার্টুন দেখার মতো নতুন মানুষটাই দেখছে। বসার ঘরের দিকে একটু একটু করে এগিয়ে গেল আরশাদ। সোফার উপরে গুটিসুটি মেরে শুয়ে আছে ওরা।
তার আগ্রহ ভরা চোখ দুটো টিভির উপর আবদ্ধ। আগ্রহ নিয়ে সে দেখছে হালুম আর ইকরির কাণ্ড। নিমিষেই আরশাদের সকল ক্লান্তিগুলো যেন ছুটে পালালো। একটু একটু করে বাচ্চা হয়ে যাচ্ছে মেয়েটা। কে বলবে সে নাকি 2 দিন পর নিজেই বাচ্চার মা হবে। অরার পেটের দিকে চোখ পড়ল আরশাদের। তার পেট ভালোই স্ফীত হয়ে উঠেছে। 5 মাসের প্রেগনেন্ট সে। এখন তার প্রতিদিন অফিসে যাওয়া একেবারেই নিষেধ। কেবল জরুরি প্রয়োজনে অফিসে যায় সে। সোফার পেছনে দাঁড়িয়ে কোমল স্পর্শে অরার পেটের উপর হাত রাখলো আরশাদ। অরা হাসি মুখে পেছন ঘুরে তাকাতেই তার কপালে চুমু খেলো সে। অরা আদুরে গলায় বলল, এতক্ষণে আসলে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে গেলাম। আরশাদ অরার চুলের মাঝে হাত বুলিয়ে বলল, সরি, শুটিং শেষ করতে দেরি হয়ে গেল। সরি বলার কি আছে? আরশাদ কিছু একটা বলতে যাবে তার আগেই তার চোখ পড়ল সোফার সামনে থাকা কাচের টেবিলের উপর। টেবিল জুড়ে ছড়িয়ে আছে একরাশ চকলেটের র্যাপার। আরশাদ বিস্মিত গলায় বলল, এ কি? অরা অবাক গলায় বলল। কি? আরশাদ উদ্বিগ্ন স্বরে বলল, এ কি? ওরা এতগুলো চকলেট তুমি কোথায় খেতে দিলে কেন? এমনিতে ডেন্টিস্ট ওকে চকলেট খেতে একদম নিষেধ করেছে, তারপরেও। অরা লজ্জিত ভঙ্গিতে বলল, তোমাকে কে বললো কথা একাই সবগুলো চকলেট খেয়েছে? তার মানে তুমি। অরা আত্মপক্ষ সমর্থনে সুরে বলল, আরে আমি কি ইচ্ছে করে খেয়েছি নাকি এসব বাচ্চাদের জিনিস? তোমার বাবুর খেতে ইচ্ছে করো তাই তো। অরার এমন জবাবে আরশাদ হেসে ফেলে বলল, আমার বাবুর চকলেট খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। আরশাদ অরার গাল টিপে দিয়ে বলল, ওরা, তুমি কি জানো নিজে দিন দিন একটা বাবু হয়ে যাচ্ছ? আরশাদ ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। অরা তার পাশে বসতে বসতে বলল, আরশাদ, কাল কিন্তু আমায় অফিসে যেতেই হবে। কেন? দিগন্তের কাস্টিং ফাইনালাইজ করতে হবে তো। দিগন্ত সিনেমার প্রায় সকল চরিত্রের কাস্টিং করা হয়ে গেছে। আসল কাস্টিংটাই বাকি এখনো, নায়িকার কাস্টিং। সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করছে এটাই এতদিনে ঠিক হলো না। ওরা অফিসে না থাকলে এমনই হয়, কোনো কাজ সময় মতো এগোয় না। আরশাদ চিন্তিত স্বরে বলল, সেটা ঘরে বসে করা যায় না ওরা? এই সময়টা তো ঘন ঘন বাইরে যাও ঠিক না। ওরা থমথমে গলায় বলল, সব কাজ ভিডিও কনফারেন্সে করা যায় না আরশাদ, সেটা তুমিও জানো। তাহলে ওদেরকে বাসায় ডাকো। শুধু নিজের কমফোর্টের কথাই চিন্তা করব? অফিসে যে কাজের পরিবেশ, বাসায় কি সেই পরিবেশ পাওয়া যাবে? তুমি আমায় এতটা স্বার্থপর মনে করো কেন? আরশাদ হেসে বলল। ওরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে অনুতাপ মাখা স্বরে বলল, সব জুনিয়র আরশাদের দোষ। জুনিয়র আরশাদ? কেন? জুনিয়র ওরাও তো হতে পারে। ওরা কৌতূহলী গলায় বলল, তোমার কি মনে হয় আরশাদ, আমাদের মেয়ে হবে না কি ছেলে? সেটাকে আদৌ ম্যাটার করে? যা ম্যাটার করে তা হলো আমাদের ভালোবাসার ফসল আর কয়েকদিনের মধ্যে আমাদের কাছে আসতে যাচ্ছে। ওরা কিছু একটা বলতে যাবে তখনই ঘটল অদ্ভুত সুন্দর একটা ঘটনা। বিষয় রীতিমতো জমে গিয়ে সে নিজের হাত রাখলো পেটের উপর। আরশাদ ভাবলো ওরার হয়তো কষ্ট হচ্ছে। চট করে তাই উঠে বসে ওরার কাছে গিয়ে বলল, ওরা, কি হয়েছে? ঠিক আছো তুমি? ওরার কথা বলতে পারছে না, তার চোখে জল এসে গেছে। আরশাদ এর কণ্ঠে আরো দ্বিগুণ চিন্তা নিয়ে বলল, কি হয়েছে ওরা? ওরা আনন্দে আত্মহারা হয়ে বলল। বাবু নড়ছে। আরশাদ বিস্মিত দৃষ্টিতে তাকালো ওরার দিকে, যেন তার বলা কথাগুলোকে বিশ্বাস করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিস্মিত ভঙ্গিতে আরশাদ তার হাত রাখলো আবারও পেটের উপর। স্পর্শেই টের পেল ভেতরে কেউ অদ্ভুত ছন্দে নড়ে উঠছে। এর থেকে সুন্দর মুহূর্ত আর কি বা হতে পারে। আরশাদ আর অরার ভালোবাসার ফসলের অস্তিত্ব আজ তারা নিজেরাই অনুভব করতে পারছে। প্রায় 2 মাস পর অফিসে এসেছে ওরা। এই 2 মাসে বহু বদভ্যাস বাসা বেঁধেছে তার মধ্যে। আগের কর্মঠ কাজপাগল মানুষটা সে আর নেই। ঘুম থেকে উঠতে আলসেমি লাগে, অফিসে আসার কথা চিন্তা করলেই বিরক্ত লাগে। সব দোষ বাবুর, তার কারণেই দিন দিন এমন হয়ে যাচ্ছে ওরা। নিজের কেবিনে ডেস্কে মাথা রেখে ক্লান্ত ভঙ্গিতে বসে আছে ওরা। অফিসে পা রেখেছে মাত্র ঘন্টাখানেক হয়েছে। ক্লান্ত হওয়ার মতো কোনো কাজও সে করেনি, তবুও ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। সামনে এক গাদা ফাইল পড়ে আছে। এই 2 মাস ধরে প্রয়োজনীয় ফাইলগুলো অফিস থেকে কেউ একজন বাড়িতে নিয়ে যান, ওরা সাইন করে দেয়। আজ যেহেতু সে নিজেই এসেছে তাই ফাইলগুলো অফিসে বসেই সাইন করবে বলে ঠিক করেছিল। তবে এখন মনে হচ্ছে বিরাট ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ফাইল সাইন করা বিরাট কঠিন কাজে পরিণত হয়েছে এখন। হঠাৎ এক স্টাফ এসে বলল, ম্যাম, মিটিংয়ের সময় হয়ে গেছে। আরেক দফা আলসেমির প্রবল স্রোত বয়ে গেল অরার গা বেয়ে। মিটিংটা জরুরি, সকলে হয়তো মিটিং রুমে পৌঁছেও গেছে, অপেক্ষায় বসে আছে তার জন্যে। এমন সময় এই মিটিংটাই করতে ইচ্ছা করছে না অরার। ইচ্ছা করছে বাড়ি ফিরে ব্ল্যাঙ্কেটে নিজেকে মুড়িয়ে শুয়ে থাকতে। এ কি হলো তার? দিন দিন এমন কেন হয়ে যাচ্ছে সে?
সৌভাগ্যবশত মিটিং রুমে পা রাখতেই নিমিষে ওরা সকল আলসেমি দূর হয়ে গেল। সমানে একের পর এক সমস্যা, সবগুলো সমস্যা অপেক্ষা করছে ওরার সমাধানের। আলসেমি আর অবকাশ কোথায়? সাধারণত যে সিনেমাগুলোতে আরশাদ অভিনয় করে সেই সিনেমাগুলো নিয়ে একটু বেশি চাপে থাকতে হয় কে ফিল্মসকে, কারণ এই সিনেমাগুলোর বাজেটও বেশি, বেশি এই দর্শকের আকাঙ্ক্ষাও। যদিও সব থেকে বেশি লাভ এই সিনেমাগুলো থেকেই হয়। মিটিংয়ের প্রথম ঘন্টা কাটলো বাজেট সংক্রান্ত মিটিং করে। কে ফিল্মসের ফাইন্যান্স টিম বাজেট যা করেছে তার থেকেও বেশি খরচ হচ্ছে সিনেমার শুটিং শুরুর আগেই। ফাইন্যান্স টিমের সঙ্গে মিটিং করে ওরাই এই সমস্যার সমাধান করে দিল। সে নিয়মিত অফিস করলে এই সমস্যার সমাধান বহু আগেই হয়ে যেত। এরপর মিটিং শুরু হলো কাস্টিং টিমের সঙ্গে। ক্রিয়েটিভ টিমের কিছু সদস্যরাও উপস্থিত আছে এখানে। কাস্টিং টিমের কাজ হলো সিনেমার স্ক্রিপ্ট পড়ে প্রত্যেকটা চরিত্র কোন কোন অভিনেতাকে মানাবে তা নির্ধারণ করা। এরপর সেই অভিনেতাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া। অভিনেতা রাজি হলে তো ভালোই, রাজি না হলে অন্য কোনো অভিনেতাকে চরিত্রের সঙ্গে মানাবে তা ঠিক করে তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া। কাস্টিং টিমের প্রধান নাফিসা, মেয়েটার বয়স কম কিন্তু খুব কাজের। ইন্ডাস্ট্রির রাঘব বোয়াল থেকে চুনোপুটি সকল অভিনয় শিল্পীর সঙ্গে তার যোগাযোগ আছে। দিগন্ত সিনেমার প্রধান নারী চরিত্রটা অভিনয়ের জন্য খুব একটা জটিল, কারণ সিনেমায় বিভিন্ন পর্যায়ে চরিত্রের বৈশিষ্ট্য আর দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এক পর্যায়ে তাকে মনে হবে ভালো, আবার এক পর্যায়ে খারাপ। আমাদের ইন্ডাস্ট্রিতে নায়িকার অভাব নেই, অভাব আছে অভিনেত্রীর। আর এই সিনেমার জন্য দরকার সেই রকমই একজন শক্তিশালী অভিনেত্রীর। অভিনয় দিয়ে যে দর্শককে পর্দার সঙ্গে আঁকড়ে ধরে রাখবে। দিগন্তের স্ক্রিপ্ট পড়ে সবার আগে একজনের কথায় মাথায় এসেছিল নাফিসা, যার মতো নিখুঁত অভিনেত্রী এই ইন্ডাস্ট্রি খুবই কম পেয়েছে। স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছে যেন এই গল্পটা তাকে ভেবে লেখা। তবে সেই অভিনেত্রীকে সিনেমার প্রস্তাব দেওয়া সম্ভব নয়, কারণ সে এখন কারাগারে বন্দিনী না হলেও যে সিনেমার প্রস্তাব দেওয়া যেত তা নয়। আরশাদ হকের সিনেমায় কেন, তার জীবনে ওই মানুষটার কোনো ছায়াও সে চায় না। নাফিসা তাই সিনেমার প্রস্তাব দিয়েছিল মোহরের কাছে। মোহরও নেহায়েত কম ভালো অভিনেত্রী নয়, ইদানিং অ্যাওয়ার্ড পাচ্ছে, সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। নাফিসা চিন্তিত গলায় বলল, মোহরকে গল্পটা শোনানো হয়েছিল ম্যাম, তার পছন্দও হয়েছিল। ডিরেক্টরের এই চরিত্রের জন্য তাকে পারফেক্ট মনে হয়েছিল। এই সপ্তাহে আমরা মোহরের সঙ্গে মিটিংয়ে বসতাম, হঠাৎ করে তার পা ভেঙে গিয়েই ঝামেলাটা হলো। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। যত বিপত্তি ঘটা শুটিংয়ের সময় ঘটতে হয় কেন? ওরা থমথমে গলায় বলল, এখন তার শুটিংয়ে ফিরতে ফিরতে মিনিমাম 3 মাস। কিন্তু এতটা সময় তো আমাদের কাছে নেই। সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আগামী মাস থেকে শুটিং। এখন আমাদের অন্য কোনো নায়িকাকে অ্যাপ্রোচ করতে হবে। নায়িকা বলতে অনেকেই তো আছে। আরশাদ হকের সঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ পেলে ইন্ডাস্ট্রির যে কোনো নায়িকা ছুটে আসবে। তবে ওই যে নায়িকা দিয়ে কাজ হবে না, এই চরিত্রের জন্য প্রয়োজন একজন পাকা অভিনেত্রীর। কোনো অভিনেত্রী এই চরিত্রের জন্য মানানসই তাই খুঁজে বের করার চেষ্টা করছে সকলে। কয়েকটা নামও উঠে এলো। মাহমুদ হঠাৎ উৎফুল্ল গলায় বলল, ম্যাম সুজানা কেমন হয়? ওরা চিন্তায় পড়ে গেল। সুজানা ইন্ডাস্ট্রির নাম করা কোনো অভিনেত্রী নয়। সবে গত বছর তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, যদিও সেই সিনেমা সফলতার মুখ দেখেনি, তবে অভিনয়ের জন্য প্রশংসা কামিয়েছে। ওরা কি যেন ভেবে বলল, সে তো একেবারেই নতুন, এত বড় বাজেটের সিনেমায় তাকে কাস্ট করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? মাহমুদ দৃঢ় ভঙ্গিতে বলল, তা একটু হয় ম্যাম, কিন্তু সুজানাকে এই চরিত্রের সাথে মানাবে। তাছাড়া অভিনয় সে ভালো করত। ওরা চিন্তিত ভঙ্গিতে বলল, না না, অযথাই রিস্ক নেওয়াটার কোনো মানেই হয় না। তাছাড়া আরশাদ নতুনদের সাথে অভিনয় করতে পছন্দ করে না, এরা নাকি ক্যামেরার সামনে দাঁড়ালেই ঘাবড়ে যায়। মাহমুদ জোর গলায় বলল, ঘাবড়াবে কেন ম্যাম? সুজানার প্রথম সিনেমায় ওর অভিনয় দেখেননি? যাকে বলে জাত অভিনেত্রী সে। দরকার হলে আমরা সুজানার অডিশন নিই। মাহমুদ আরো কিছু বলতে যাচ্ছিল, তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ক্রিয়েটিভ টিমের হেড জুথি ধমকের সুরে বলল, তোমাকে সুজানার হয়ে ওকালতি করতে বলেছে কেউ? ম্যামকে প্রেশারাইজ করা বন্ধ করো। ধমককে মাহমুদ চুপ করে রইলেও তাকে দেখে মনে হচ্ছে নীরবতায় সে সন্তুষ্ট নয়। নাফিসা এতটা সময় চুপ করেই ছিল। নীরবতা ভঙ্গ করে বিচক্ষণ কণ্ঠে বলল, মাহমুদ ভুল কিছু বলেনি কিন্তু ম্যাম। সুজানা অভিনয় ভালোই করে, আমরা তাকে একটা সুযোগ দিতেই পারি। অডিশন অবশ্যই নেওয়া হবে। অডিশনে ভালো করলে আমি নিশ্চিত আরশাদ স্যারেরও কোনো আপত্তি থাকবে না। গভীর চিন্তায় ডুবে গেল ওরা। বুঝতে পারছে না এত বড় সিনেমায় এই নতুন অভিনেত্রীকে সুযোগ দেওয়া কতটুকু যৌক্তিক হবে। হঠাৎ বেজে উঠল ওরার ফোনের রিংটোন। ফোনটা এতক্ষণ উল্টে করে রাখা ছিল ডেস্কের উপর। ওরা হাতে নিতে দেখতে পেল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম।
ফোনটা আবারও উল্টো করে রাখলো ওরা। জরুরি মিটিংয়ে কোনো প্রকার বাধা তার অপছন্দের, আর সেখানে সে নিজেই ব্যাঘাত ঘটায় কি করে? সীমা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সে নিশ্চয়ই বুঝতে পারবে ওরা এখন ব্যস্ত। ফ্রি হয়ে সবার আগে সে যে কাজটা করবে সেটা হলো সীমাকে কল ব্যাক করা। মিটিংয়ে মনোযোগ ফেরালো ওরা। মিনিট কয়েক বাদে আবারও বেজে উঠল রিংটোন। এবার কিছুটা চিন্তায় পড়ে গেল ওরা। একবার ফোন করে না পেলে নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া দ্বিতীয়বার তো ফোন করে না সীমা। ওরা সকলকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। উঠে এসে টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো ওরা। সঙ্গে সঙ্গে ভেসে এলো সীমার উদ্বিগ্ন কণ্ঠস্বর। ওরা, তুই ঠিক আছিস তো? ওরা বিভ্রান্ত গলায় বলল, হ্যাঁ, ঠিক থাকবো না কেন? তুই জানিস না? ওরা কিছুই বুঝে উঠতে না পেরে বলল। না, কি জানি না। সীমা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, নিউজ দেখ, জেনে যাবি। ওরা চিন্তিত গলায় বলল, কি জানবো? দেখ তো। ওরা ইমার্জেন্সি অজুহাতে মিটিং রুম থেকে বেরিয়ে সোজা দাঁড়ালো লিফটের সামনে। তলা উপরেই তার কেবিন, তবে ডক্টরের করা নিষেধাজ্ঞা ওরা যেন যথাসম্ভব সিঁড়ি কম ব্যবহার করে। লিফটের সামনে দাঁড়িয়ে দুশ্চিন্তায় অতিষ্ঠ হয়ে পড়ছে ওরা। সীমা এত তাড়াহুড়ো করে নিউজ দেখতে বলল কেন? আশাদের কোনো ক্ষতি হয়নি তো? আশাদের ক্ষতির চিন্তা মাথায় আসতে গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। লম্বা লম্বা শ্বাস নিয়ে ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে, ক্রমেই ব্যর্থ হচ্ছে। অনবরত মনে একটাই প্রশ্ন জাগছে, আশা ঠিক আছে তো? লিফট 5 তলায় এসে থামতেই ওরা লিফট থেকে বেরিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। রাস্তায় তার সামনে পড়ল এক ফ্লোর বয়। এই অফিসে অসংখ্য ফ্লোর বয় কাজ করে। এদের কাজ চা কফি বানানো, ফাইলপত্র এই ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়া। ফ্লোর বয়টাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো ওরা। একে কোথায় যেন দেখেছে বলে মনে হচ্ছে, অফিসে আগে দেখেছে বলে মনে পড়ছে না, তবে চেহারা খুবই পরিচিত। ফ্লোর বয় চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল ওরা। টিভি অন করে খুঁজে বের করলো বিনোদন বাংলা চ্যানেল। বিনোদন বাংলা নিউজ চ্যানেল হলেও দেশে বা বিশ্বের কোথায় কি হচ্ছে তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এদের সকল মাথা ব্যথা সেলিব্রিটিদের জীবনকে কেন্দ্র করে। কোন সেলিব্রিটি কোথায় যাচ্ছে, কার সঙ্গে কি খাচ্ছে, এই নিয়ে মেতে থাকে তারা। বিনোদন বাংলা খুলতেই চমকে উঠল ওরা। ব্রেকিং নিউজ হিসেবে ভাসছে সুপারস্টার আরশাদ হক ডিভোর্স দিতে যাচ্ছে তার স্ত্রী আফরোজা ওরা হককে। উপস্থাপিকা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলছে, আরশাদ হক তার স্ত্রীর মাঝে বেশ কিছুদিনের দূরত্ব। ইদানিং একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছে না তাদের। প্রসঙ্গত জানিয়ে রাখি, আরশাদ হকের প্রোডাকশন কোম্পানিকে ফিল্মসের সকল পরিচালনার দায়িত্বে আছেন তার স্ত্রী ওরা। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানিয়েছেন অফিসেও তারা একে অপরের সঙ্গে কাজের বাইরে কোনো কথা বলেন না। আজ সকালে আরশাদ হকের ঘনিষ্ঠ সূত্র আমাদের নিশ্চিত করেছে তিনি খুব শীঘ্রই তার স্ত্রীর সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানতে যাচ্ছে। তাদের সন্তান পৃথিবীতে এলেই শুরু হবে ডিভোর্সের আনুষ্ঠানিকতা। দর্শক, ডিভোর্সের কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে উপস্থাপিকার কোনো কথাই মাথায় ঢুকছে না ওরা। চিন্তা চেতনা কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। সদ্য ঘুম ভাঙার পর যেমন অনুভূত হয় তেমনটাই অনুভব করছে ওরা। মনে হচ্ছে যেন এই পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যদিও এটা টিভি চ্যানেলের নিউজ দেখে এতটা বিচলিত হয়ে ওঠার কিছু নেই। ওদের তথ্য সবসময় ঠিক হয় না, তবে একটা তথ্য তো এরা ঠিকই দিল। আসলেই গত কয়েকদিনে কোথাও এর সঙ্গে দেখা যায়নি আরশাদ আর ওরাকে। আসলেই তো অফিসে তারা কাজের বাইরে কোনো কথা বলেনি, কিন্তু তা তো ওই ঘটনার জন্যে। ওই সমস্যার সমাধানও তো হয়ে গেছে তাদের মাঝে। আরশাদ তাকে ডিভোর্স দিতে যাচ্ছে মানে কি? কোন ঘনিষ্ঠ সূত্র তাদের এই তথ্য নিশ্চিত করেছে? আজ সকালেও তো সবকিছু ঠিক ছিল তাদের মধ্যে। অরার মাথা ঘুরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ধপ করে সোফার উপর বসে পড়ল। তার এখন উচিত আরশাদকে ফোন করা, তবে হাত দুটো তার জমে গেছে, সারা শরীরই জমে গেছে। বুক ভেঙে কান্না পাচ্ছে তার। এই তথ্য আদৌ সত্য? আবার কি করলো সে? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে লোকটার দিকে তাকিয়ে আছে আরশাদ। সিগারেটের ধোঁয়া ঘিরে রেখেছে আরশাদের চারিদিক থেকে, তবুও লোকটার মুখভঙ্গি দেখতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না তার। লোকটা ভয়ে রীতিমতো কাঁপছে, কাচুমাচু হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। একবার চোখ তুলে আরশাদের অগ্নিদৃষ্টি দেখে আবারও দমে গিয়ে চোখ ফিরিয়ে নিল মেঝের দিকে। আরশাদ সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল, আপনি কাঁপছেন কেন? হাত পা কাঁপাকাঁপি তো কিছুই নেই। সিম্পল একটা প্রশ্ন করেছি, যত তাড়াতাড়ি উত্তর দিবেন তত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেওয়া হবে। লোকটা ভীত ভঙ্গিতে বসে রইল। বিনোদন বাংলা বার্তা বিভাগের প্রধান এই লোকের নাম খায়রুল। অফিসের এত বড় কর্মকর্তা, নিশ্চয়ই তার দাপটে অন্যান্য সাংবাদিকরা অফিসে জড়সড় হয়ে থাকে, অথচ সে কিনা আজ নিজেই জড়সড় হয়ে বসে আছে আরশাদের সামনে। প্রচণ্ড রেগে আছে আরশাদ। সিগারেটে বারবার টান দিয়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শুটিংয়ের মাঝে কোনো প্রকার ব্যাঘাত তাকে অসম্ভব বিরক্ত করে। সেই ব্যাঘাতটাই আজ ঘটল বিনোদন বাংলা নিউজে। তাদের একটা নিউজের কারণে শুটিং হাউসের সামনে অন্যান্য সকল পত্রপত্রিকা, টিভি চ্যানেলের সাংবাদিকরা ভিড় করেছে। শুটিংটাও এই কারণে আজ স্থগিত করতে হয়েছে আরশাদকে।
তার দুজন বডিগার্ড আর শুটিং হাউসের সিকিউরিটি গার্ডরা আপাতত সামনের ভিড় সামাল দিতে ব্যস্ত। তবে কাজটা বেশ কঠিন। উৎসুক সাংবাদিক যেন সুযোগ পেলেই ঢুকে যাবে শুটিং হাউসের ভেতরে। এরই মাঝে আরশাদ খবর দিয়ে ডেকে এনেছে খায়রুলকে। বিনোদন বাংলায় যে কোনো নিউজ সম্প্রচারের আগে এই ব্যক্তির অনুমতির প্রয়োজন হয়। খায়রুল আমতা আমতা করে বলল, না মানে স্যার? না মানে হ্যাঁ মানে, তা তো সে আধা ঘন্টা ধরে করছেন। তাড়াতাড়ি উত্তরটা দিন, আপনার আমার দুজনের সময় বাঁচবে। আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল। আবারও চুপ মেরে গেল লোকটা। রাগে বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে আরশাদের। তবুও বহু কষ্টে নিজেকে সামলে বলল, আপনি জানেন তো এই ইন্ডাস্ট্রিতে আমার একটা দারুণ রেকর্ড আছে। সব থেকে বেশি সংখ্যক টিভি চ্যানেল আর পত্রপত্রিকার নামে কেস করার রেকর্ড। আপনি নিশ্চয় চান না আপনার টিভি চ্যানেলের নামে একটা কেস করি? খায়রুল সঙ্গে সঙ্গে বলল। জি স্যার। আরশাদ কঠিন স্বরে বলল, তাহলে বলে দিন, আমার কোন ঘনিষ্ঠ সূত্র বলেছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছি? খায়রুল কাপা কাপা গলায় বলল, আমাদের এক জুনিয়র রিপোর্টারের কাছে অজ্ঞান মেল নাম্বার থেকে একটা মেল এসেছিল স্যার। মেল লেখা ছিল আমাদের নাকি খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে। আপনি এই নিউজটা আমাদের জানতে চাইছেন। চিন্তায় পড়ে গেল আরশাদ। তার মুখোমুখি বসে থাকা লোকটার উপর রাগের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। অজ্ঞাত একটা মেল নাম্বার থেকে মেল এলো আর সঙ্গে সঙ্গে এরা রসিয়ে রসিয়ে নিউজ করতে বসে গেল। একবারও তথ্যের সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করলো না। বহু কষ্টে রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আরশাদ। এই মুহূর্তে টিভি চ্যানেলের উপর রাগ দেখানোটা নিতান্তই অযৌক্তিক। এরা তো বসেই থাকে কখন সেলিব্রিটিদের নিয়ে রসালো তথ্য পাবে আর সেটা নিয়ে নিউজ করে টিআরপি কামাবে। আপাতত আরশাদকে খুঁজে বের করতে হয় ওই অজ্ঞাত মেল নাম্বারের পেছনে থাকা মানুষটিকে। আরশাদ ধমকের স্বরে বলে, মেল নম্বর? খায়রুল ব্যস্ততার সঙ্গে তার পকেট থেকে মোবাইলটা বের করে তাতে বের করলো সেই অজ্ঞাত মেল। মোবাইলটা আরশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে স্যার। মেলে কি লেখা আছে পড়ার প্রয়োজন বোধ করলো না আরশাদ। তার দরকার মেল নাম্বারটা। আরশাদ গম্ভীর গলায় বলল, আয়ন, নাম নেই পরিচয় নেই এমন একটা মেইলের তথ্য দিয়ে আপনার নিউজ করে ফেললেন, তাও আবার আমার ঘনিষ্ঠ সূত্র বলে চালিয়ে দিলেন। ভুল হয়ে গেছে স্যার। আরশাদ ঝাঁঝালো কণ্ঠে বলল, ভুল হয় কি করে? আপনারা তো কোনো চুনুপুটি ইউটিউব চ্যানেল নন। ইউটিউবের নিউজ চ্যানেলগুলো তথ্যের কোনো ঠিক বেঠিক নেই। তাদের নিউজ বিশ্বাস করার আগেও মানুষ দুবার ভাবে, চিন্তা করে। আপনারা তো রেজিস্টার্ড স্যাটেলাইট চ্যানেল। এত বড় ভুল আপনারা কি করে করতে পারেন? কোনো দায়িত্ববোধ নেই আপনাদের মাঝে? লোকটা কাচুমাচু ভঙ্গিতে বসে রইল। একে নিয়ে ঘাটাঘাটি করার আর কোনো মানে হয় না। আরশাদ থমথমে গলায় বলল, যান। খায়রুল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সরি স্যার। আরশাদ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাতে লোকটা ভীত হয়ে আবারও বলল, থ্যাংক ইউ স্যার। আরশাদ অগ্নিকণ্ঠে বলে উঠল। আউট। খায়রুল যেন এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আয়ন। অয়ন এগিয়ে এসে ভদ্রভাবে বলল, স্যার। মেইল নাম্বারটা পুলিশের কাছে পাঠিয়ে দাও। তারা যেন দ্রুত খুঁজে বের করার চেষ্টা করে এদের পেছনে কে আছে। অয়ন হ্যাঁ সূচক মাথা নেড়ে আরশাদের মোবাইল তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার ফোন স্যার। শুটিংয়ের সময় আরশাদের ফোন অয়নের কাছেই থাকে। আজ শুটিংয়ের মাঝে নিউজটা দেখা, খায়রুলকে ডেকে পাঠানো বাইরে সাংবাদিকদের ভিড়, এসবের মাঝে ফোনের কথা সে ভুলেই গিয়েছিল। ফোনটা হাতে নিয়ে দেখলো অরার 11টা মিসড কল আর 3টা টেক্সট এসে জমেছে। ইস, মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে নিউজটা দেখেছে আর চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আরশাদের আগেই উচিত ছিল অরাকে ফোন করে শান্ত করা। তবে এখানকার পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গিয়েছিল যে অরাকে ফোন করার কথা সে ভুলেই গেছে। এক মুহূর্ত অপচয় না করে অরাকে ফোন করলো আরশাদ। একটা রিং বাজতেই রিসিভ হলো। অপর প্রান্ত থেকে শোনা গেল অরার চিন্তিত কণ্ঠস্বর, আরশাদ, আমার ফোন রিসিভ করছিলে না কেন এতক্ষণ? কোথায় তুমি? মুহূর্তে এতক্ষণ জমে থাকা সব রাগ পানি হয়ে গেল আরশাদের। এই কণ্ঠস্বর তার বুকের মাঝে অদ্ভুতভাবে প্রশান্তি ছড়িয়ে দেয়। অরার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে মেয়েটা প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছে। আরশাদের ইচ্ছে করলো ঠিক এই মুহূর্তে কোনো এক অদৃশ্য জাদুর বলে মেয়েটার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিতে। আরশাদ নরম সুরে বলল, ওরা সরি, আমি ফোন কাছে ছিল না। অরা কম্পিত স্বরে বলল, এসব কি হচ্ছে আরশাদ? কি বলছে এসব নিউজে? আরশাদ অরাকে আশ্বস্ত করে বলল, কিচ্ছু হয়নি ওরা, তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি। অরা বোধ আশ্বস্ত হতে পারল না। এখনো ছটফট করছে তার কণ্ঠস্বর। ওরা কি সব বলছে? তুমি নাকি আমায়? অরাকে কথাটা শেষ করতে না দিয়ে আরশাদ বলল, তুমি লক্ষ্মী মেয়ের মতো টিভি বন্ধ করে বসে থাকো, আমি আসছি। শুটিং হাউসের পেছনের দরজায়ও সাংবাদিক ভিড় করেছে। তবে এই ভিড় নিয়ন্ত্রণযোগ্য।
বডিগার্ডরা এই ভিড় নিয়ন্ত্রণে আনলে আরশাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। চিন্তা হচ্ছে তার অড়ার জন্যে। মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী আর ম্যাচিউর, তবুও যে কেন এসব উল্টোপাল্টা নিউজ একবার দেখেই বিশ্বাস করে ফেলে। একবার আরশাদ শুটিং করতে গিয়েছিল বান্দরবনে। সেখানে নেটওয়ার্ক নেই। দিন এর সাথে তারা যোগাযোগের বাইরে। হঠাৎ নিউজ এলো আরশাদ নাকি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাঁচার কোনো সম্ভাবনা নেই। ওরা অস্থির হয়ে পড়ল। ফোন করে যখন কাউকে পাওয়া গেল না, নিজেই ছুটে গেল বান্দরবনের উদ্দেশ্যে। আরশাদকে সচক্ষে অক্ষত দেখে তার স্বস্তি হলো। আরশাদকে সেট ভর্তি মানুষের সামনে জড়িয়ে ধরে তার সে কি কান্না। অবশ্য ওরাকে দোষ দিয়েও কোনো লাভ নেই। মেয়েটা যতটাই বুদ্ধিমতী, তার ভালোবাসা তার থেকে 1000 গুণ বেশি। ভালোবাসার ক্ষেত্রে কোনো যুক্তি খাটে না। বাড়িতে পা রাখতে আরশাদ দেখতে পেল বসার ঘরে সোফায় বসে রয়েছে ওরা। তার চোখ মুখ রক্তশূন্য হয়ে আছে। আরশাদকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল ওরা তাকে। আরশাদও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ওরা কেঁপে উঠছে আর কাঁদছে নিঃশব্দে। তার চোখের জলে ভিজে যাচ্ছে আরশাদের বুকের কাছটা। আরশাদ ওরার মাথায় হাত বুলিয়ে শান্ত ভঙ্গিতে বলল, ওরা, তুমি আজ তো একটা বোকামি। টিভিতে যা দেখবে তাই বিশ্বাস করবে। আমাকে নিয়ে তো প্রায় এমন উল্টোপাল্টা নিউজ হয়, সব নিউজে কি বিশ্বাস করতে হবে? ওরা আরশাদের বুকে মুখ লুকিয়ে রেখেই অস্পষ্ট গলায় বলল, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পৃথিবীতে কারো সাধ্য আছে আমাদের আলাদা করার? ওরা কিছুই বলল না। তার কান্না যেন থামছেই না। আসলে বড্ড ভয় পেয়ে গিয়েছিল সে। আরশাদকে ছাড়া নিজের অস্তিত্ব সে কল্পনাই করতে পারে না। আর সেখানে যদি অমন একটা নিউজ দেখে, তাহলে তো আত্মা উড়ে যাওয়ারই কথা। আরশাদ বুক থেকে ওরার মুখটা তুলে 2 হাতে তার চোখে জলগুলো মুছে দিয়ে বলল, কাঁদবে না। তুমি কাঁদলে আমার বাবুটা মন খারাপ করবে। কিছুটা শান্ত হলো ওরা। কান্নাকাটি করার কারণে তার হিচকি উঠেছে। আরশাদ ডাইনিং টেবিল থেকে পানির গ্লাস এনে ওরাকে যত্ন করে পানি খাইয়ে দিল। ওরা দুর্বল স্বরে বলল, এসব কি হলো আরশাদ? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ফেক নিউজ। এদের খেয়ে দিয়ে দেওয়ার কোনো কাজ নেই। মানুষের জীবন নিয়ে ফেক নিউজ করার এদের একটা ব্যবসা। হিডিটের দল সব। কয়েকদিন একসঙ্গে দেখা না গেলে মানুষের ডিভোর্স হয়ে যায়। একটা প্রেগনেন্ট মানুষ এমন দেশে বিদেশে ঘুরে বেড়াবে? কিন্তু অফিসের ব্যাপারটা জানলো কিভাবে? এত ভেতরের ঘটনা তো সাংবাদিকদের জানার কথা না? অফিসের ভেতর থেকে কেউ একজন তথ্য পাচার করেছে। ওরা অবাক গলায় বলল। মানে? আরশাদ ইমেলের ঘটনাটা বুঝিয়ে বলল ওরাকে। ওরা বিস্মিত ভঙ্গিতে বলল, কিন্তু কে? আরশাদ চিন্তিত হয়ে বলল, বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি খুব কাছ থেকে কেউ একজন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সাবধানে থাকতে হবে। ওরা ভীত ভঙ্গিতে বলল। ক্ষতি করবে কি করে? ওরার ভয় দেখে আরশাদ তাকে আবারও বুকে টেনে নিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি আছি না। আসলে ভয় পাচ্ছে ওরা। হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে আজকের দিনটা এসে দাঁড়াতে পেরেছে দুজনে। ওরা চায় না আর কোনো কালবৈশাখীর ঝড় এসে এলোমেলো করে দিয়ে যাক তাদের। আরশাদ কোমল স্বরে বলল, কিছু খাওনি না? ওরা নাসূচক মাথা নাড়ল। আরশাদ মেকি রাগ নিয়ে বলল, ওরা, তোমাকে কতবার বোঝাবো এই সময় টাইমলি খাওয়া দাওয়া করতে হবে? তুমি তো এখন আর একা নও, তোমার ভেতর আর একটা মানুষ বসবাস করছে, তার দিকে খেয়াল রাখতে হবে না? ওরা শুকনো গলায় বলল, সরি। ইটস ওকে, চলো আমি তোমাকে খাইয়ে দিই। কথা ঘুমিয়েছে? হ্যাঁ, তোমার আমায় খাইয়ে দিতে হবে না। চলো আমরা একসাথে বসি। তোমারও নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আরশাদ হেসে আদুরে গলায় বলল, আমার বউটা কত চিন্তা করে আমাকে নিয়ে। চিন্তা করো না, তোমাকে খাইয়ে দিয়ে আমি ঠিক খেয়ে নেব। আরশাদ ফ্রেশ হয়ে এসে ওরাকে খাইয়ে দিতে বসলো। ওরা বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। আরশাদ তাকে রেস্ট নেওয়ার জন্য উপরে পাঠিয়ে দিতে চাইল, তবে আরশাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওরা ডাইনিংয়ে। দুজনে একসঙ্গে ঘরে গেল আরও কিছুক্ষণ পর। আরশাদ ওরাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে অয়নের নাম। আরশাদ কল রিসিভ করে বলল, হ্যাঁ, আয়ন বলেছে। অয়ন অপর প্রান্ত থেকে বলল, ওই মেইল নম্বরটা একেবারেই নতুন। 1 সপ্তাহ আগে একটা সাইবার ক্যাফেতে খোলা হয়েছিল। সাইবার ক্যাফেতে রেজিস্টার নেই বলে বোঝা যাচ্ছে না কে খুলেছে ওই মেইল আইডি। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল আরশাদ। সে জানতো এমন কিছু একটাই হতে যাচ্ছে। যে তাদের ক্ষতি করতে চাইছে সে নিশ্চয়ই নিজস্ব মেল আইডি দিয়ে ওই মেল পাঠাবে না। আরশাদ গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, রাখো। আরশাদ ফোন রাখতেই ওরা উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে? সত্যিটা বললে ওরা দুশ্চিন্তা করতে পারে। অনেক কষ্টে মেয়েটাকে শান্ত করেছে আরশাদ। আরশাদ মোহনীয় এক হাসি হেসে বলল, তেমন কিছু না, কালকের কল টাইম দিল। আরশাদ বিছানায় ওরার পাশে শুয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল নিজেদের গায়ে। ওরাকে বুকের মাঝে জড়িয়ে একটা চুমু খেলো তার কপালে।
অরা শক্ত করে আরশাদকে আঁকড়ে ধরে বলল, সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আরশাদ। তোমাকে ছাড়া এক সেকেন্ডও বেঁচে থাকার কল্পনাও করতে পারি না আমি। কষ্ট হয় আমার। আরশাদ অরার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কল্পনা করতে হবেই বা কেন? কোথায় যাব আমি? অরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আরশাদ, হুম। এত ভালোবাসো কেন আমায়? আমি কি সত্যি এতটা ভালোবাসার যোগ্য? আরশাদ সঙ্গে সঙ্গেই বলল। না, অবাক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল অরা। আরশাদ হেসে বলল, এর থেকে অনেক বেশি ভালোবাসা ডিজার্ভ করো তুমি। প্রতিদিন একটু একটু করে, আগের দিনের থেকেও বেশি করে ভালোবাসার চেষ্টা করি তোমাকে। জানি না কতটা সফল হই। অরা মুখ লুকালো আরশাদের বুকে। এই বুকটার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত প্রশান্তি। কয়েক মিনিটের মাঝে ঘুমিয়ে পড়ল অরা। অরাকে সাবধানে নিজের থেকে ছাড়িয়ে ফোনটা বেডসাইড টেবিল থেকে নিল আরশাদ। এই মিথ্যা সংবাদ নিশ্চয়ই ভক্তকুলের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করেছে। যে মানুষগুলো তাকে এতটা ভালোবাসে তাদেরকে বিভ্রান্তির মাঝে রাখার কোনো মানে হয় না। গ্যালারি ঘেটে দুজনের সুন্দর একটা ছবি বের করলো আরশাদ। কিছুদিন আগে আশফিয়ার বাড়িতে গিয়েছিল আরশাদ। অরা আর কথা সেখানেই আশফিয়া তুলেছে। আরশাদ অরার কানে কানে কিছু একটা বলছে আর অরা খিলখিল করে হাসছে। দুজনের কেউই জানে না দূর থেকে তাদের ছবি তোলা হচ্ছে। ছবিটা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে পোস্ট করে দীর্ঘ বর্ণনায় গেল না আরশাদ। ক্যাপশনে লিখল একটি মাত্র বাক্য, লাইট স্প্রেডার অফ লাইফ। একটা মাত্র ছবি আর ক্যাপশনে 4টা শব্দই সারা বিশ্বের কাছে তাদের ভালোবাসা জানান দেওয়ার জন্য যথেষ্ট। কে ফিল্মসের অফিসের 3 তলায় বিশাল বিশাল অনেকগুলো স্টুডিও আছে। এই স্টুডিওগুলোতে মাঝে মাঝে সেট তৈরি করে সিনেমার শুটিং হয়। সিনেমার পোস্টারের জন্য ফটোশ্যুট করা হয়। সিনেমার প্রচারণার জন্য ইন্টারভিউয়ের শ্যুটও করা হয়। তেমনই এক স্টুডিওতে আজ অভিনেত্রী সুজানার অডিশন চলছে। অডিশনের জন্য একজন অভিনয়শিল্পীকে বহুল আলোকসজ্জার নিচে দাঁড়াতে হয়। তার সামনে ক্যামেরা থাকে। তাকে হুট করে যে কোনো একটা সিনেমার দৃশ্য ধরিয়ে দেওয়া হয়। বলা হয় সেই দৃশ্যের একটা চরিত্র হয়ে অভিনয় করতে, সংলাপগুলো বলতে। অনেকের মতে অডিশনে অভিনয় করা নাকি সিনেমার অভিনয়ের থেকেও কঠিন। সিনেমায় সহ অভিনেতার সঙ্গে অভিনয় করা হয়, তবে অডিশনে কেউ থাকে না। সহ অভিনেতাকে কল্পনা করে অভিনয় করতে হয়। সুজানাকে এখন দেওয়া হয়েছে কয়েক বছর আগে মুক্তিপ্রাপ্ত রোদেলার উপাখ্যান সিনেমার একটা দৃশ্য। এই সিনেমায় রোদেলা চরিত্রটির সঙ্গে দিগন্ত সিনেমার প্রধান নারী চরিত্রের বেশ মিল আছে। দুজনাই মানসিক ভারসাম্যহীন। সুজানা সুদক্ষভাবে অভিনয় করে গেল দৃশ্যটায়। এরপর ওই একই সিনেমা থেকে আরও কয়েকটা দৃশ্য দেওয়া হলো তাকে। সবগুলোতেই অভিনয়ের দক্ষতার ছাপ রেখে গেছে সে। সুজানার অভিনয় করা দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করা হচ্ছে আর সেই ক্যামেরাকে সরাসরি সংযোগ করে দেওয়া হয়েছে একটু দূরে থাকা একটা মনিটরের সঙ্গে। মনিটরে ভেসে উঠছে তার অভিনয়। মনিটরের সামনে বসে আছে অরা এবং দিগন্তর পরিচালক রাহাত। অরার সুজানাকে ভালোই লেগেছে। দিগন্তের চিত্রনাট্যর সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে যাবে সে। তবে চূড়ান্ত কাস্টিং অরার পছন্দের উপরে নির্ভর করে না। পরিচালকের পছন্দ হলে তবেই সুজানাকে চুক্তিবদ্ধ করা হবে সিনেমাটির সঙ্গে। অরা রাহাতকে উদ্দেশ্য করে বলল, কি মনে হচ্ছে রাহাত ভাই, পারবে? রাহাত চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, বুঝতে পারছি না আপু, পোটেন্সিয়াল আছে। ক্যামেরার সামনে জড়তাও নেই, তবে আমি বুঝতে পারছি না এত কঠিন চরিত্রে অভিনয় করতে পারবে কিনা। আলাদা করে কথা বলে দেখবেন, ডাকবো? তাহলে তো ভালোই হয়। অডিশন থামিয়ে সুজানাকে ডাকা হলো। মেয়েটার অভিনয় যতটা ভালো লাগলো অরার, তার থেকেও বেশি ভালো লাগলো তার ব্যক্তিত্ব। আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী মানে জমকালো পোশাক, ভারী মেকআপ আর কথাবার্তায় উপচে পড়া ঢং। সুজানার মধ্যে সেসব কিছু নেই। সাধারণ একটা সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে। মুখে নেই মেকআপের আধিক্য। অরা এবং রাহাত যেখানে বসেছিল সেখানে এসেই সুজানা ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। অরা হাসি মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমার ম্যাম ডাকতে হবে না, বসো। তাদের সামনে থেকে একটা সোফায় গিয়ে বসলো সুজানা। নিজেকে ভাইবা বোর্ডের সদস্য বলে মনে হচ্ছে অরার। তার ইউনিভার্সিটিতে ভর্তির আগে ভাইবার সময় এভাবেই তাকে দুজন শিক্ষকের সামনে বসতে হয়েছিল। অরা অবশ্য তেমন কিছুই বলল না। রাহাত পুরো সিনেমার গল্পটা সুজানাকে বুঝিয়ে বলল, সেই সঙ্গে চরিত্রের গভীরতাও তুলে ধরল। এই সিনেমায় প্রধান দুটো চরিত্রে অভিনয় করা যে কোনো অভিনেতার জন্যই চ্যালেঞ্জিং বিষয়। একটা চরিত্রে অভিনয় করছে আরশাদ, তাই সেটা নিয়ে কোনো চিন্তা নেই রাহাতের। তার সকল চিন্তাই প্রধান নারী চরিত্রটাকে নিয়ে। রাহাত সুজানাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর বলল, তুমি পারবে তো? সুজানা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমার নিজের উপরে কনফিডেন্স আছে ভাইয়া, আপনাদের ভরসা থাকলেই আমি পারবো। মেয়েটার আত্মবিশ্বাস মুগ্ধ করলো অরাকে। সাধারণত নতুনদের মাঝে সবসময় আত্মবিশ্বাসের ঘাটতি থাকে। অভিনয় শুরুর আগেই এরা দমে যায়। রাহাত বলল, তাহলে স্ক্রিপ্টের একটা দৃশ্য তোমার অভিনয় দেখা যাক।
এবারই হবে আসল অডিশন। এতক্ষণ ভিন্ন সিনেমার দৃশ্যে সুজানার অভিনয় দেখে তার অভিনয় দক্ষতা পরখ করে নেওয়া হচ্ছিল। এবার দিগন্তর একটা দৃশ্যে তার অভিনয় দেখা হবে, এতেই বোঝা যাবে মেয়েটা এই সিনেমায় অভিনয়ের যোগ্য কিনা। সুজানা আত্মবিশ্বাস নিয়ে আবারও আগের জায়গায় ফিরে গেল। একবার স্ক্রিপ্টের উপর চোখ বুলাতেই সংলাপগুলো তার মুখস্থ হয়ে গেল। রাহাত অ্যাকশন বলতেই শুরু হলো তার অভিনয়। আপনার কি আমাকে পাগল মনে হচ্ছে? আমি পাগল নই, বিশ্বাস করুন। আমি চাই যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে তারা যেন জাস্টিস পায়। আমি খুন করেছি তাদের, নিজের হাতে খুন করেছি। এই যে দেখুন, আমার হাতে কাটা দাগ। বাবার পেটে ছুরি চালানোর সময় হাতটা কেটে দিয়েছিল। এখনো বিশ্বাস করছেন না আমাকে? সুজানার অভিনয়ে প্রাণ আছে, মনে হচ্ছে যেন তার জন্যে জন্ম হয়েছে এই চরিত্রে অভিনয়ের জন্যে। এতটা নিখুঁত অভিনয়ের দক্ষতা এই ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে কমই আছে। ওরা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মনিটরের দিকে। দিগন্ত সিনেমায় সুজানার থেকে ভালো আর কেউ অভিনয় করতে পারবে না। পরিচালকেরও সুজানাকে পছন্দ হলো, তবে এই মুহূর্তে তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করা যাবে না। তার আগে প্রয়োজন আশাদের অনুমতির। সুপারস্টারদের সঙ্গে সিনেমায় করার এই এক সমস্যা, সিনেমার প্রত্যেকটা চরিত্রে কে কে অভিনয় করছে তা এদের জানাতে হয়। এই ব্যাপারটা সাধারণত কাস্টিং টিমই আরশাদকে জানিয়ে থাকে, তবে আজ যেহেতু ওরা এখানে আছে তাই সে নিজেই ফোনটা করলো। আরশাদ আজও তার বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত। কয়েকদিন পরে যেহেতু সিনেমার শুটিং শুরু হচ্ছে তাই বিজ্ঞাপনের কাজগুলো আগেভাগেই মিটিয়ে নিচ্ছে। যতই ব্যস্ততায় থাকুক না কেন অরার কল রিসিভ করে সে দেরি করে না বিন্দুমাত্র। আরশাদ কল রিসিভ করতে ওরা উৎফুল্ল ভঙ্গিতে বলল, তোমার নায়িকা পেয়ে গেছি। আরশাদ কিছুটা বিস্ময় নিয়ে বলল, তাই নাকি? সুজানা। ওই নতুন মেয়েটা? ওরা প্রশংসার ভঙ্গিতে বলল, হ্যাঁ, নতুন হলে কি হবে, অভিনয় কিন্তু দারুণ করে। আজ রাহাত ভাই আর আমি অডিশন নিলাম, একেবারে মানিয়ে গেছে ক্যারেক্টারের সাথে। আগে সহ অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে আরশাদের বেশ কড়াকড়ি ছিল। আগে বলতে কে ফিল্মস প্রতিষ্ঠার আগে, যখন সে অন্যান্য প্রোডাকশন হাউসের ব্যানারে অভিনয় করত। তবে কে ফিল্মসের প্রতিষ্ঠার পর থেকে এই দায়িত্ব অরার হাতে দিয়ে এখন সে বেশ নিশ্চিন্ত। বাহ, তাহলে তো ভালোই। অরা মজার ছলে বলল, তোমার কোনো আপত্তি নেই তো? যেমন তেমন নায়িকার সাথে তো আবার তুমি অভিনয় করো না। আরশাদের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি চাপলো, কণ্ঠে কিছুটা দুষ্টুমির রেশ রেখেই সে বলল, তোমার পছন্দ হলে আমার আর কিসের আপত্তি থাকে, তবে একটা শর্ত আছে। অরা অবাক গলায় বলল, কি শর্ত? আরশাদ দুষ্টামির হাসি হেসে বলল, নায়িকা যেন ফ্ল্যাটই হয়। কতদিন কোনো মেয়ে ফ্ল্যাট করে না আমার সাথে। আরশাদের এই দুষ্টামিগুলো দারুণ উপভোগ করে অরা। মাঝে মাঝে যদিও রাগ লাগে। অরা রাগি রাগি কণ্ঠে বলল, তাই? খুব শখ না? অরাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য আরশাদ দুষ্টুমির ছলে বলল। ভীষণ। অরা হুমকির সুরে বলল, বাসায় আসো, আজকে দেখাচ্ছি ফ্লার্ট কাকে বলে। আরশাদ ব্যাকুল কণ্ঠে বলল। অরা হেসে ফেলল, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। অরা ঠোঁটে হাসির রেশ রেখেই বলল, রাখছি। আরশাদ হঠাৎ অন্যরকম স্বরে বলল, আই লাভ ইউ। এবার অরার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। খুব তো এতক্ষণ তাকে রাগাচ্ছিল আরশাদ, এবার রাগানোর পালা অরার। অরা হাসি হাসি কণ্ঠে বলল, গুড ফর ইউ। আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল, তাই না? আচ্ছা, মনে থাকবে। আবারও হেসে ফেলল অরা। এই মানুষটা না থাকলে তার কি যে হতো। অরা কোমল স্বরে বলল, লাভ ইউ টু। আরশাদের সঙ্গে মিষ্টি কথোপকথন সেরে অরা চলে গেল তার কেবিনে। আজকাল নিয়মিত অফিসে আসা হচ্ছে না বলে প্রতিদিনই একরাশ পেপার ওয়ার্ক জমছে। মাতৃত্বকালীন ছুটি নিলেও একেবারে অফিস ভুলে থাকতে পারছে না ওরা। জরুরি কাজে প্রায় ছুটে আসে। এছাড়াও ঘরে বসে প্রায় প্রতিদিনই কয়েকবার অফিসে ফোন করে খবরাখবর নিচ্ছে সে। আরশাদ আসলেই ভাগ্যবান, নিজের কোম্পানির জন্য এতটা দায়িত্বশীল সিইও আর কোথায় পেত সে। কাজ করতে করতে পেটে তীব্র ব্যথা অনুভব হলো অরার। বাবুর অসুবিধার কথা ভেবে আটকে উঠতেই তার খেয়াল হলো বাবু নিজেই এই ব্যথার উৎস। পেটে হাত রাখলো ওরা, আবারও অনুভূত হলো একই ব্যথা, বাবু লাথি দিচ্ছে। জীবনে এতটা মধুর ব্যথা আগে কখনো তো অনুভব হয়নি। চোখে জল এসে গেল অরার। অনুভূতিগুলো জমিয়ে রাখার ব্যবস্থা থাকলে ঠিক এই অনুভূতিটা জমিয়ে রাখতো ওরা। সারা জীবন একইভাবে অনুভব করতো বারবার। অফিসের সকল কাজ শেষ করতে করতে বেজে গেল বেলা 4:30। কথার গভর্নেন্স পায়েল ফোন এসেছিল একটু আগে। অরাজ যেহেতু একেবারেই ঘর থেকে বের হওয়া মানা, তাই কথাকে স্কুল থেকে তুলতে এখন পায়েলই যায়। কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে তারা। আজ কথার স্কুলে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ছিল, তাই বাড়ি ফিরতে এতটা দেরি হয়ে গেল। অরা নিচতলায় যাওয়ার জন্য লিফটের বাটনে চাপ দিয়েছে, তখনই তার চোখে পড়ল সেদিনের ওই ফ্লোর বয়টাকে। ওই ছেলেটাকে এতটা পরিচিত কেন মনে হচ্ছে? আগে কি কোথাও দেখেছে তাকে ওরা? কিন্তু কোথায়? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ওরা ডেকেই ফেলল এই ওয়ার্ড বয়কে। এই দাঁড়াও।
ছেলেটা চমকে উঠে তার দিকে ফিরে বলল, আমি। হ্যাঁ। ছেলেটা অরার দিকে এগিয়ে এসে ভদ্রভাবে বলল। যে ম্যাডাম। অরা আন্তরিক ভঙ্গিতে বলল, অফিসে নতুন এসেছো? ছেলেটা জড়সড় হয়ে বলল, যে ম্যাডাম, 1 মাস হইল চাকরি পাইছি। অফিস ভালো লাগছে? যে ম্যাডাম, মেলা সুন্দর অফিস। কেউ খারাপ আচরণ করেনি তো? না 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 ম্যাডাম, সবাই অনেক ভালো। অরার এই ব্যাপারটা মুগ্ধ করে অফিসের সবাইকে। অফিসে তার অবস্থান সকলের শীর্ষে হলেও সকল কর্মচারীর সঙ্গে অরার ব্যবহার অমায়িক। হাজারো ব্যস্ততার মাঝেও আলাদাভাবে প্রত্যেকের খোঁজ রাখে সে। অরা কৌতূহল নিয়ে বলল, আচ্ছা, তোমায় কোথায় দেখেছি বলো তো? ছেলেটা অবাক হয়ে বলল, আমারে আবার কই দেখবেন ম্যাডাম, অফিসেই দেখছেন। অরা চিন্তিত ভঙ্গিতে বলল, না না, অফিসের বাইরেও কোথাও একটা দেখেছি। কেমন চেনা চেনা লাগছে তোমার মুখটা। ছেলেটা লজ্জিত ভঙ্গিতে বলল, আপনি কত বড় মানুষ, অফিসের বাইরে আমারে আর কই দেখবেন। আরে ধুর, কি যে বলো। আচ্ছা যাও, তোমার কাজে যাও। ছেলেটা চলেই যাচ্ছিল, ওরা কি যেন মনে করে আবারও ডাকলো তাকে। আচ্ছা শোনো, যে ম্যাডাম। তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম মোবারক ম্যাডাম। অরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। এক মোবারককে খুব ভালো করে চেনা আছে তার। এই মোবারক কি সেই মোবারক? এই কারণে এতটা চেনা চেনা লাগছিল তাকে, যার সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছে অরা, যাকে মমতা মাখা ভালোবাসায় মুড়ে রেখেছে একটা সময়ে। অরার বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস নিয়ে সে জিজ্ঞাসা করলো, কি নাম বললে? মোবারক। অরার হাত পা থরথর করে কাঁপছে। প্রকৃতি যে তাকে এই মুহূর্তে মুখোমুখি করবে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। অরা বিড়বিড় করে বলল, হাফিজ মিয়ার ছেলে। মোবারক বিস্মিত ভঙ্গিতে বলল, যে আপনি আমার বাপজানরে চেনেন কেমনে ম্যাডাম? অরা অস্পষ্ট গলায় বলল, কারণ তিনি আমারও বাপজান। নিজের কেবিনে সাদা রঙের বিশাল সোফার উপর বসে আছে ওরা। বাড়িতে না গিয়ে আবারও কেবিনে ফিরে এসেছে সে। তার বিপরীতে থাকা কাচুমাচু ভঙ্গিতে বসে আছে মোবারক, যদিও তার চোখে মুখে বিস্ময়ের ছড়াছড়ি। কোন ছোটবেলায় তার হারিয়ে যাওয়া বুবু সেই কিনা তার অফিসের বড় ম্যাডাম, তার বিশ্বাস হচ্ছে না। ওরাও বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। কোনোদিনও ভাবতে পারেনি এই দিনটার মুখোমুখি হতে হবে তাকে। গ্রাম ছেড়ে পালিয়ে আসার সময় ওরা সেখানকার সকল স্মৃতি সকল টান ফেলে এসেছিল। তার সামনে বসে থাকে ছেলেটি হয়তো তার আপন ভাই নয়, তবে ছোট থেকে নিজ হাতে তার যত্ন নিয়েছে ওরা। তার দেখাশোনা করা, তাকে খাইয়ে দেওয়া, ব্যথা পেলে মলম লাগিয়ে দেওয়া, সার্বক্ষণিক তার 3 ভাইয়ের যত্নে কোনো ত্রুটি রাখেনি ওরা। তার উপর দিনরাত নির্মম অত্যাচার হতো ঠিকই, তবে এই বাচ্চাগুলোর উপরে কোনোদিনও কোনো রাগ পুষে রাখেনি ওরা। কোনোদিনও তাদের সৎ ভাই বলেও মনে করেনি। মমতার চাদরে মুড়ে রেখেছিল ওরা তার ভাইদের, তবে সময়ের ব্যবধানে সেই বন্ধন ভেঙে চুরমার। ওরা আগের মতো তার ভাইকে তুইতুকারি করতে পারছে না। মোবারকও আগেকার মতো তাকে বুবু ডাকতে পারছে না। মোবারক আমতা আমতা করে বলল, আপনি চইলা যাওয়ানোর পর গ্রামের মানুষজন সারাদিন খুঁজছে, গ্রামের মধ্যে না পাইয়া পাশের গ্রামে গেছে, কোথাও পাইল না আপনি রে। আপনি কি ঢাকায় আইসা গেছিলেন? ওরা অন্যমনস্ক ভঙ্গিতে বলল, মলিনা খালা আমায় ঢাকায় নিয়ে আসে। ওরা সেই পুরনো বান্ধবীর মা মলিনা বেগম, যার বাড়িতে থেকে ওরা এইচএসসি পরীক্ষা দিয়েছে। যে মানুষটি না থাকলে কোনোদিন ওই সুন্দর জীবনের স্বাদ সে পেত না। মোবারক ভয়ে ভয়ে বলল, ঢাকায় কই আইছিলেন? একটা এতিমখানায়। মোবারক কি যেন ভেবে বলল, ভালোই করছেন। বাপজানে কইছিল এইবার আপনি রে খুঁজা পাইলে আর বিয়া দিবে না, একেবারে মাইরেই ফেলবে। ওরার মনের মাঝে এক উত্তাল স্রোত বয়ে গেল। প্রত্যেকটা মানুষের কথা বলার আলাদা একটা ধরন থাকে। এই কথার ধরনটা যে তার বাবার বুঝতে একটু অসুবিধা হলো না ওরার। মোবারক নিচু গলায় বলল, সোবাহান উদ্দিন যেই শুনলো আপনারে পাওয়া যাইতেছে না, সেই বাপজানের নামে বিচার বসাইল চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানে আমাগো সবাইরে গ্রাম থাইকা বাইর করে দেয়। সোভানুদ্দিন পাশের গ্রামের 60 বছর বয়সী ধনী ব্যক্তি। এই লোকটার লোভী দৃষ্টি পড়েছিল ওরার উপরে। হাফিজ মিয়াকে এক গাদা টাকা দিয়ে তার ওরাকে বিয়ে করতে চেয়েছিল সে। ওরা ক্ষীণস্বরে বলল, কোথায় গিয়েছিলে তোমরা? ফুলমুড়ি 2 গ্রাম পরে আমাগো বাড়িটা চেয়ারম্যান দখল করে নেয়। ওইটাই বেচা যে কয়টা টাকা পামো তারও পথ নাই। ফুলমুড়িতে বাপজান আবারও জুতা সেলাইয়ের মাইনসের বাড়ি বাড়ি কাম করে। ক্লাস 8-এর পর আমিও আর পড়ি নাই, গাড়ি সারানোর দোকানে কাম নিছি। অনেক কষ্টে ফেলে দিয়েছিলাম না তোমাদের? মোবারক সামান্য হেসে বলল, হ, তয় বাপজান আর মায়ে মিল্লা আপনার যে কষ্ট দিছে তার কাছে এই কষ্ট কিছুই না। নিজের ভেতরকার অনুভূতিগুলো নিজের সাথেই আজ লুকোচুরি খেলছে।
ওরা বুঝতে পারছে না তার কেমন অনুভব হচ্ছে। এত বছর পর ভাইকে ফিরে পাওয়ার পর আনন্দ হচ্ছে নাকি তাদের বিপদে ফেলে দেওয়ার অপরাধ বোধ হচ্ছে। ওরা কিছুই বুঝতে পারছে না। ওরা চাপা স্বরে বলল, আমার আর কোনো উপায় ছিল না মুবারক। ছোটবেলা থেকেই তাদের অত্যাচার সহ্য করে বড় হয়েছি, আরো সহ্য করতে পারতাম। পালিয়ে যাওয়ার কোনো চিন্তা কখনো আমার মাথাতেই আসেনি। কিন্তু যেই না ওই লোকটার সাথে বাবা আমার বিয়ে ঠিক করলো, আমার মনে হলো অনেক হয়েছে, আর সহ্য করার কোনো মানেই হয় না। তাদের কথা চিন্তা করিনি, তারাও তো কখনো চিন্তা করেনি আমার কথা। ভালো করেছেন, তখন তো বুঝতাম না, এখন বুঝি। আপনার জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। ওরা হঠাৎ কি যেন মনে করে জিজ্ঞাসা করলো, বাবা মারা গেল কি করে? মোবারক হালকা স্বরে বলল, কি জানি হয়েছিল, একদিন কাম সাইরা বাড়ি ফেরত আইসা বিছানায় পড়ল। শরীর জ্বালা পোড়া করে, মাথায় বেদনা। কয়দিন বিছানায় পইরা থাইকাই মইরা গেল। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করলো ওরা। ওই পরিবার কখনোই আপন করে নেয়নি তাকে, পদে পদে অত্যাচারে জর্জরিত করে রেখেছিল তাকে। ওই পরিবারের প্রতি সমস্ত টান বহু আগেই ত্যাগ করেছে সে, তবুও কেন তাদের কষ্টে খারাপ লাগা কাজ করছে ওরার মধ্যে। মোবারক আনমনে বলল, চেয়ারম্যানের পায়ে ধইরা নিজেকে গ্রামের মাটি দিতে পারছিলাম বাবজান রে। ঢাকায় এসে আরশাদের ম্যানেজার হিসেবে চাকরি পাওয়ার পর থেকে বেশ সচ্ছল অবস্থায় ছিল ওরা। তবুও কোনোদিন মাথায় আসেনি পরিবারের খোঁজ নেওয়ার। পরিবার বলতে বাবার খোঁজ নেওয়ার। আসবেই বা কী করে? তার প্রতি হওয়া অন্যায়গুলো যে আজও দুঃস্বপ্ন হয়ে ভেসে আসে। ওরা আর্দ্র কণ্ঠে বলল, অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম না? এখানে আমি নিজে ভালো ছিলাম, অথচ তোমরা কতটা কষ্টে ছিলে। তোমাদের পাশে দাঁড়ানোর চিন্তাও করিনি আমি, তোমাদের খুঁজে বের করার চেষ্টাটাও করিনি। মোবারক জোর গলায় বলল, আপনার পাশে কে আছিল? আমার মা না বাপজান? মায় তো প্রত্যেক দিন আপনারে মরণের ঘর দেখায় আনতো, আর বাপজানে কোনো দিন আপনারে নিজের সন্তানের জায়গা দিছে? এবার পাশে দাঁড়াবেন আপনি? ওরা উত্তর দিল না মোবারকের প্রশ্নের প্রসঙ্গ পাল্টে বলল, তোমরা ঢাকায় এলে কবে? 2-3 বছর হইল। বাপজান মরার পর থেকে বাড়তি আয়ের লইয়া একসাথে অনেকগুলো কাম করতাম, তাও সুবিধা করতে পারিনি। ঢাকায় আইসা এতদিন এক হোটেলে বাবুর্চির অ্যাসিস্ট্যান্টের কাম করছি। ওরার হঠাৎ মনে পড়ল তার আরও 2 ভাইয়ের কথা। একজন মোবারক থেকে কয়েক বছরের ছোট, আরেকজন তো একেবারেই ছোট। ওরা কৌতূহল নিয়ে বলল, সোলেমান, জাহান, ওরা কেমন আছে? কেউই লেখাপড়া করতে পারে নাই। সোলেমান গার্মেন্টসে কাম পাইছে, আর জাহান একটা জুতার ফ্যাক্টরিতে। ওরা অবাক গলায় বলল, কিন্তু জাহান তো অনেক ছোট, কত বয়স হবে ওর? 10-12? অতটুকু একটা বাচ্চা কাজ করে? কি আর করার, সংসার তো চালাইতে হইব। লেখাপড়া করাইতে চাইছিলাম, তয় ঢাকা শহরের স্কুলের বেতন দিতে গেলে আর সংসার চালানো লাগতো না। ওরার বুকটা ধক করে উঠল, চোখের সামনে ভেসে উঠল ফেলে আসা দিনগুলোর ঝলক। জাহানের বয়স তখন কয়েক মাস হবে। ওরাকে সামনে পেলেই খপ করে তার একটা আঙ্গুল পুড়ে ফেলতো তার ছোট্ট হাতের মুঠোয়। ওরা ওড়না দিয়ে নিজের মুখটা আড়াল করলে জাহান অবাক হয়ে খুঁজে বেড়াতো চারিদিকে। ওড়নার বাইরে বেরিয়ে আসতে খিলখিল করে হেসে উঠত। সেই ছেলেটা নাকি আজ ফ্যাক্টরিতে কাজ করে। চোখে জল চলে আসছে রীতিমতো। ওরা বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, কোথায় থাকো এখন তোমরা? মিরপুরের বস্তিতে, ওইখানে ছোট্ট একটা ঘর ভাড়া কইরে আমরা 4 জনেই থাকি। অফিস থেকে বেরিয়ে এলো ওরা। ভাইয়ের সঙ্গে পুনর্মিলন খুব একটা সুখকর হলো না। সিনেমার মতো কেউ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলো না। ওরা ভাইকে সঙ্গে করে নিয়ে এলো না, সারা জীবন নিজের কাছে রাখবে বলে। নিজের গন্তব্যে বেরিয়ে পড়ল ওরা। মোবারকও হয়তো ডিউটি শেষে বেরিয়ে পড়বে তার নিজের গন্তব্যে। মোবারক, সোলেমান, জাহান কেউই তার আপন ভাই নয়। তাদের প্রতি সুতীব্র টান থাকার কথাও নয়, তবুও খারাপ লাগছে ওরার। ছোট থেকে নিজের হাতে যত্ন নিয়েছে এদের, সবসময় এদের পাশে ছিল সে। আজ তাদের এই দুর্দিন আসলেই ভাবাচ্ছে ওরাকে। বাড়ি ফিরতেই ব্যস্ত হয়ে গেল ওরা। মোবারকের সঙ্গে সাক্ষাতের ঘটনা কিছুক্ষণের জন্য তার মাথা থেকেই চলে গেল। কথার আজ প্রচণ্ড মেজাজ খারাপ। আজ তার স্কুলে ছিল বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা। কথা বরাবরই চমৎকার বিতর্ক করে। এই প্রতিযোগিতার বিজয়ী সে ছাড়া অন্য কেউ হওয়ার সাধ্য নেই। অথচ টানা 2 বারের বিজয়ীকে নাকি বিতর্কের মাঝে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। আজ বিতর্ক চলছিল মোবাইল অপকারী না উপকারী এই বিষয়ের উপর। একদল মোবাইলের পক্ষ নিয়ে কথা বলবে, আরেক দল বিপক্ষে। কথা মোবাইলের পক্ষ নিয়ে কথা বলবে। বেশ সুন্দর করে নিজের বক্তব্য পেশ করে সে।
আর অপরপক্ষে থাকা ছেলেটা উঠে দাঁড়িয়েই বলে, মাননীয় বিচারক মণ্ডলী, মোবাইলের যে কতটা ক্ষতিকর তা বোঝার জন্যে আমার অপরপক্ষে থাকা বন্ধুটিই যথেষ্ট। সে আগে প্রত্যেকটা গণিত পরীক্ষায় 100-তে 100 পেত, আর এখন পাচ্ছে 80-র নিচে, শুধুমাত্র মোবাইলের ব্যবহার বাড়িয়ে দেওয়ার কারণে। এরকম আরও হাজারো উদাহরণ। বক্তব্য আর শেষ করতে পারেনি ছেলেটা, তার আগে কথা উঠে এসে দুহাতে তার চুল টেনে ধরে। সঙ্গে সঙ্গে তাসমিয়া হক কথা বিতর্ক প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড। ওরা ভেবে পাচ্ছে না হাসবে নাকি কাঁদবে। এত শান্তশিষ্ট একটা মেয়ে কিনা শেষমেশ মাছ প্রতিযোগিতায় ছেলের চুল টেনে ধরলো। অবিকল বাবার রাগটা পেয়েছে কথা। হয় একেবারেই রাগ করবে, নাহলে রেগে গেলে একেবারে ধ্বংসযজ্ঞ বাঁধিয়ে দিবে। ওরা হাসি চেপে রেখে বলল, তোর কিন্তু মাম্মাম ছেলেটার চুল টেনে ধরা উচিত হয়নি। কথার আগে ফুঁসতে ফুঁসতে বলল, ও আমাকে সবার সামনে ইনসাল্ট করলো কেন? তুইও না হয় পরে ইনসাল্ট করতি, তাই বলে চুল টানবি? কথা ভ্রুকুচকে বলল, ধুর ওরা, তুমি কিছুই বোঝো না। বাবা আসলে আমি বাবার কাছে বিচার দেব। কথা উঠে চলে গেল তার ঘরে। আনমনে হেসে উঠল ওরা। মেয়েটা দিন দিন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ওরার মনটা এখন হালকা লাগছে। আগে সেই ভারটা আপাতত অনুভব হচ্ছে না। ঘরে গিয়ে বিছানায় গায়ে নিয়ে বসলো ওরা। আজকাল বই পড়ার মতো ধৈর্য পেয়ে ওঠে না। 2-1 পৃষ্ঠা পড়তেই ক্লান্তিতে গা ভেঙে আসে। তবু একটা বই নিয়ে বসলো ওরা। সত্যজিৎ রায়ের গল্প 101। প্রথম গল্পের নাম পুরস্কার। এটা দিয়ে শুরু করলো ওরা। কয়েক মিনিট পর তার কানে ভেসে এলো অতি পরিচিত মোহনীয় এক কণ্ঠস্বর, আরশাদের কণ্ঠস্বর। আরশাদ বাড়ি ফিরেছে তাহলে? নিচে এক স্টাফের সঙ্গে কি নিয়ে যেন কথা বলছে। ঘড়ির দিকে তাকালো ওরা। মোটে 7:54। শুটিং থাকলে আরশাদ গভীর রাত করে বাড়ি ফিরে। 2-1 দিন আগে আগে শুটিং শেষ হয়ে যায়, যেমন আজ। উৎফুল্ল ভঙ্গিতে ওরা বইটা বন্ধ করে বিছানা থেকে নামতে যাবে, তখনই ঘরে প্রবেশ করলো আরশাদ। ওরার দিকে নিঃশব্দে নিক্ষেপ করলো তার মায়াময় হাসিটা। ওরা জমে রইল বিছানায়। এই মানুষটা অগণিতবার 2 চোখ ভরে দেখেছে সে, তবুও আজও দেখলে বুকের ভেতরটায় তোলপাড় শুরু হয়। আরশাদ তার লেদার ব্যাকপ্যাক ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।